হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। ছোটবেলা থেকেই মা বাবা আমাকে আপুর রুমে থাকতে দিত। আপা আমাকে প্রতি রাতে সুন্দর সুন্দর গল্প শোনাত। কিন্তু আমার বয়স যখন 13 বছর তখন আমি ক্লাস 10-এ পড়তাম। তারপর থেকে আমার আপা আমাকে তার রুমে থাকতে দিত না। আপা বলতো, তোর এখন বয়স হয়েছে, তুই তোর নিজের রুমে ঘুমা। আমার তখন মজাই পেতাম না। একদিন আমি সন্ধ্যা হতেই আপার রুমের খাটের নিচে ঘুমিয়ে রইলাম। রাত যখন গভীর হলো, আপা তখন ঘুমের মধ্যে আছে। আর এই সুযোগ নিয়ে আমি, বন্ধুরা তাহলে মূল ঘটনাটি বলি। এটি আমার জীবনের একটি সত্য ঘটনা। আমরা 3 ভাই বোন, আমি সবার ছোট। ভাইজা আর আপার সাথে আমার বয়সের পার্থক্য 1 বছরের। ছোট বলে সবার অনেক আদরের ছিলাম আমি। ভাইজা আর আপার অনেক বেশি ভালোবাসা পেয়েছি আমি। বাবা একটা সরকারি কলেজে ইতিহাস পড়াতেন। ভালোই নামডাক ছিল তার। বাবার চাকরির সুবাদে শহরে আসা তার। আমার মা একজন গৃহিণী। আমাদের বাসা ভাড়া, পড়াশোনার ব্যয় বাবদ খরচ পড়ত অনেক টাকা। তাই বাবা বাসায় প্রাইভেট পড়াতেন। অনেক স্টুডেন্ট ছিল বাবার। 4 কামরার ফ্ল্যাটের একটা কামরা বাবার পড়ানোর জন্য নির্ধারিত ছিল। আমার যখন জন্ম হলো, ভাইজা তখন ক্লাস 10-এ পড়ে, আপু 6ষ্ঠতে পড়ে। আপা আর ভাইয়া সারাক্ষণ আমাকে নিয়ে পড়ে থাকত। আমি ছিলাম ওদের অনেক আদরের ছোট ভাই। আমার অনেক নামটা আমার ভাই রেখেছিলেন। আমার আপুর নাম শামিমা। ভাইজা অন্য সব ছেলেদের মতো বাইরে যেত না। কোনো আড্ডাও করতে কখনো দেখা যায়নি তাকে। পড়াশোনায় ব্যস্ত থাকতেন সারাক্ষণ। আর বাকি সময়ে আপা আমাকে নিয়ে সময় পার করত। আপা অনেক শান্ত স্বভাবের ছিলেন। আপা অনেক সুন্দরীও ছিলেন। অনেক সুন্দরী যাকে বলে। আপাকে যে কোনো ছেলে একবার দেখলেই বিয়ে করতে চাইবে চোখ বন্ধ করে। আপা দেখতে বাবার মতো হয়েছিলেন। বাবার উচ্চতা, শরীরে রং, চেহারা সব আপার মধ্যে ছিল। ভাইয়ার মতো আপাও পড়াশোনায় ভালো ছিলেন। আমার আম্মা অনেক সাধারণ একজন মানুষ। অনেক ভালো মানুষও বটে। তার সন্তান আর সংসার নিয়ে তিনি পড়ে থাকতেন। আমি আর ভাইজা বাবার উচ্চতা ছাড়া বাকি সব দিক আমাকে নকল করে এসেছিলাম। আমার শরীরের রং কিছুটা চাপা ছিল। অন্যদেরও তাই। বাবা ছিলেন অনেক রাগী একজন মানুষ, গম্ভীর আর চুপচাপ একজন মানুষ। বাবাকে অনেক কমই হাসতে দেখেছি আমি। ভাইজা আর আমি বাবাকে অনেক ভয় পেতাম। তবে আপা বাবাকে ভয় পেতেন বলে মনে হতো না। বাবা আসলে আপাকে অনেক বেশি ভালোবাসতেন। আপা ছিল বাবার গল্প করার সাথী। আপা বাবাকে রোজ সকালে খবরের কাগজ পড়ে শোনাতেন। বিভিন্ন খবর নিয়ে আলোচনা করতেন দুইজন। আমি আর ভাইজা বাবার চোখ এড়িয়ে চলতে পারলেই বাঁচতাম। তবে আম্মা আর বাবার মধ্যে অনেক মিল ছিল। বাবা এত রাগী হওয়া সত্ত্বেও কখনো আমার সাথে উচ্চস্বরে কথা বলেননি। বাবা কোনো কাজ করার আগে আম্মাকে জিজ্ঞেস করতেন, তুমি কি বলো? এটা করলে ভালো হবে তো? আম্মা বলতেন, তুমি যা ভালো বোঝো ভাই করো। আহা, তোমার কি মত? আর আপা যখন একটু বড় হলেন, আম্মা বাবা দুইজনেই আপার সাথে পরামর্শ করতেন। বাবা অনেক বুদ্ধিমতী ছিলেন ছোট থেকেই। আমার বয়স যখন 8 বছর পার হলো, তখন আম্মা অসুস্থ হয়ে পড়লেন। পরপর 3 বার অপারেশন করা হয়। আম্মার দায়িত্ব এসে পড়ে বাবার উপর। সে বছর আমার আপার আর স্কুলে যাওয়া হয়নি। 1 বছর লেট হয়ে যায় আপার। মা অপারেশনের রোগী, তার উপর আরও নানা জটিলতায় বেড রেস্টে যেতে হলো তাকে। আপা তখন এক হাতে সব সামলাতেন। দাদা বাড়ির দিকে কেউ ছিল না। দাদা দাদি বেঁচে নেই। আর বাবা দাদা দাদি বেঁচে নেই, একমাত্র সন্তান ছিলেন তাদের। আর নানা নিজে অনেক অসুস্থ। আপা আমার দেখাশোনা আর মায়ের দেখাশোনা করতেন। বাবা একটা কাজের মহিলা রাখলেন রান্নাবাড়া আর বাকি কাজ করার জন্য। আমার খাওয়া, ঘুম, গোসল সব আমার আপার দায়িত্বে ছিল। আমার মাকেও দেখতে হতো। তখন থেকেই আপার সাথে আমার গভীরতা আরও বাড়ল। রাতে আপার সাথে আমি ঘুমাতাম, আপা আমাকে বিভিন্ন গল্প শোনাত। আর আমি গল্প শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম। আমি আপার হাতে ছাড়া ভাত খেতাম না। আমি সারাক্ষণ আপার সাথে থাকতাম।
আপা আমার বিন্দুমাত্র অয়ত্ন করেনি। মায়ের পুরোপুরি সুস্থ হতে প্রায় 2 বছর নষ্ট হয়েছে। আমি ততদিনে আপার ভক্ত হয়ে গেছি। আপাকে ছাড়া ঘুম, খাওয়া দাওয়া, গোসল কিছুই হতো না আমার। মা সুস্থ হওয়ার পরও আমি আমার মায়ের সাথে ঘুমাতে যাইনি। আপা স্কুলে চলে গেলে বারান্দায় দাঁড়িয়ে থাকতাম। কখন আপা আসবে সেই অপেক্ষায় থাকতাম আমি। মা আমাকে গোসলের জন্য নিতে পারতেন না। মায়ের হাতে খেতাম না। মাঝে মাঝে ভাইজা বুঝিয়ে খাওয়াতেন। মায়ের অসুস্থতা মায়ের সাথে আমার দূরত্ব বাড়িয়ে দিয়েছিল অনেকটা। আপাও আমাকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারতেন না। স্কুল ছাড়া কোথাও যেতেন না। আমাকে ছাড়া আপা কোনোদিন খেত না। আমি না ঘুমালে আপার ঘুম আসত না। আমার মাথার চুলগুলো ছোটবেলা থেকেই সুন্দর ছিল। বাবা অনেক যত্ন করতেন আমার চুলের। আমাকে খাওয়ানো শেষ করে তবে আপা খেতেন। আপা তার হাত খরচ আর টিফিনের টাকা জমিয়ে রাখতেন। সেই টাকা দিয়ে আমার জন্য জিনিসপত্র কিনতেন। আপা নিজে সাজত না কখনো, কিন্তু আমাকে সাজাতেন। আমি অনেক চঞ্চল ছিলাম। সারাক্ষণ ছোটাছুটি করতাম, জিনিসপত্র নষ্ট করতাম। আপার জন্য আমাকে কেউ কিছু বলতেও পারত না। আপা পাশে না থাকলে ঘুমাতাম না বলে আপা আমাকে ঘুম পাড়িয়ে রাত জেগে পড়তেন। আমাকে আপা রোজ একটা করে গল্প বলতেন। বলতেই হতো, তা না হলে জেদ ধরতাম ঘুমাবো না। আপার কাছে রোজ আবদার করতাম কবর কবিতা শোনানোর জন্য। কেন জানি অনেক ভালো মনে হতো, আবার কষ্ট হতো। বাবাকেও খুব বেশি ভয় পেতাম। বাবা যখন ছাত্রদের পড়াতেন তখন দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। কখনো বাবার সাথে চোখাচোখি হয়ে গেলে দিতাম ভূত করে দৌড়। পড়াশোনার হাতেক দি আপার হাতেই। একটু যখন বড় হলাম, স্কুলে ভর্তি হলাম, বাবা মাঝে মাঝে বলতেন তার কাছে বই খাতা নিয়ে যেতে। বাবা তার কাছে যেতে বললে মাথা ব্যথার অজুহাতে শুয়ে থাকতাম। সেটাতেও অনেক সময় কাজ হতো না। বাবা যখন পড়া ধরতেন আমার জানা পড়াগুলো ভুলে যেতাম আর ধা করে কেঁদে দিতাম। আপা ছুটে এসে বাবাকে বলতেন, তুমি আবার ওকে কি বলেছ? বাবা বলতেন, আমি তো কিছুই বলিনি, ও এমনিতেই কাঁদে। আপা আমাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যেতেন আর বাবাকে বলতেন, থাক, তোমার আর ওকে পুড়িয়ে কাজ নেই। যেদিন এরকম কিছু ঘটনা ঘটত সেদিন রাতে আর ডাইনিং টেবিলে খেতে যেতাম না। ঘুমের ভান ধরে শুয়ে থাকতাম। আপা তখন রুমে এসে আমাকে শুনিয়ে শুনিয়ে বলতেন, আজকে বদমেজাজি ডাইনি বুড়ির নতুন একটা গল্প বলবো ভেবেছিলাম। কি আর করার, অনেক ঘুমিয়ে গেছে। আমি ততক্ষণে উঠে বসে বলতাম, আপা বলো গল্পটা, আমি ঘুমাইনি। আমার কাজ দেখে আপা হেসে গড়াগডি খেতেন। বাবা কখনো আপার কথার বাইরে যায়নি। বাবাকে দেখতাম সব সিদ্ধান্ত নেওয়ার আগে আপার সাথে আলোচনা করতেন। আমরাও তাই। আমি মোটেও আপা আর ভাইয়ের মতো হইনি। পড়াশোনার কাজ নিয়ে যেতাম না। সারাক্ষণ দুষ্টুমিতে ব্যস্ত ছিলাম। আপা তো পড়াতেন। একটু পরেই উঠে যেতাম। বই ছিঁড়ে কুটি কুটি করা ছিল আমার একটা অভ্যাস। পড়ার চেয়ে বেশি বই ছিঁড়েছি আমি। ভাইজা ততদিনে মেডিকেলে চান্স পেয়ে চলে গেছেন অন্য শহরে। আবার কলেজে পড়তেন। আমাদের বাসা থেকে খুব একটা দূরে ছিল না কলেজ। আমি বিকেলে বন্ধুদের সাথে গল্প করে বাড়িতে এসে দেখলাম আপা, আম্মা, বাবা সবাই চুপচাপ। বাবা অনেক রেগে আছেন বোঝাই যাচ্ছে। মা বারবার আঁচলে চোখ মোছেন। আপাকে আস্তে করে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপা? আম্মু কাঁদছেন কেন? বাবা বললেন, তুই হাত মুখ ধুয়ে পড়তে বস। বড়দের কথার মধ্যে থাকতে হয় না, বলছি না যা তুই। বাবার আসছি, আব্বার কথাম তো রুমে চলে আসি। তবে একটু পরপর উকি দিচ্ছি কি হয়েছে জানার জন্য। আমি বুঝলাম না কিছুই। শুধু বাবাকে বলতে শুনলাম, এ বাসায় ওর নাম আর তুলবে না, ওর সাথে কেউ যোগাযোগ রাখবে না, ও যেন এদিকের পথে না বের হয়। বাবা কার কথা বলছেন বুঝতে পারিনি আমি। তবে এরপর থেকে দেখতাম ভাইয়া আসতেন না। আম্মা আপা বাবাকে লুকিয়ে ভাইয়ের সাথে কথা বলতেন। আমাকে নিষেধ করতেন। ভাইয়ের সাথে কথা হয়েছে সেটা বাবাকে না বলার জন্য। আপার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করতাম। আমি আস্তে আস্তে বড় হতে থাকলাম। এখন আমি ক্লাস 9-এ পড়ি। আমি আপাকে বলতাম, আপা তুমি আজ আমাকে গোসল করিয়ে দাও। আপা বলল, দেখ অনিক, তুই এখন বড় হয়েছিস, এখন তুই নিজেই গোসল করতে পারবি। জয়ী গোসলটা সেরে আয়, আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করছি। আপার কথা শুনে আমার অনেক মন খারাপ হলো। আমি বলেছি, আপা আমি গোসল করব না, ভাত খাবো না। আপা বলছিল, কেন, কি হয়েছে?
তুমি জানো না কি হয়েছে, ইদানিং দেখছি তুমি আমাকে আগের মতো স্নেহ করো না। গোসল করিয়ে তারপর আমাকে নিয়ে ভাত খেতে বসতেন, আর এখন কিছুই করো না। আমাকে তুমি দিন দিন দূরে পাঠিয়ে দিচ্ছ কেন আপা? আমার যে তোমার ছাড়া কিছুই ভালো মনে হয় না। আপা বলল, তুই বড় হয়েছিস, এখন তুই নিজে নিজে সব শিখে নে। বিয়ের পর তো আমি শিশুর বাড়ি চলে গেলে তখন তো গোসল খাওয়া দাওয়া তোকে নিজেই করতে হবে। বন্ধুরা, ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাই, আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপার কথা শুনে আপাকে বললাম, আমি তোমাকে কোনো দিন শিশুর বাড়ি যেতে দিব না। আমাকে ছেড়ে চলে গেলে আমি কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যাব বলে দিলাম। আমি এসব বলতে বলতে কান্না করতে থাকলাম। আপা বলল, ঠিক আছে, কান্না করিস না, চল তোকে গোসল করিয়ে দেয়া। আপা যখন আমাকে গোসল করিয়ে দিচ্ছিল তখন আমার কেমন জানি ভালো মনে হচ্ছে। তখন আমার শরীরটা ঘামতে শুরু করল। আপা জিজ্ঞেস করল, কি রে, তোরে গোসল করালাম, তারপরও তুই এইভাবে ঘামতে আছিস কেন? আমি আমার ভাইয়ের কথা শুনে অবাক হলাম। অনিক এসব কি বলছে? অনিক তো কোনোদিন এই কথা আমাকে বলেনি, আজ কেন বলল? আমি বুঝতে পারছিলাম ভাইজের মনে মনে কি চলছিল। যাই হোক, তাকে গোসল করিয়ে ঘরে এসে খাবার দিলাম। আমি বললাম, নে এবার খেয়ে নে। অনিক বলল, না আমি খাবো না। খাবি না, নিজের হাতে খেয়ে নে। আমি বললাম, আপা তুমি তোমার হাত দিয়ে ভাত খাইয়ে দাও, তোমার হাতে দিয়ে ভাত না খেলে আমার মন ভরে না। আমি এইভাবে আপার সাথে ঘনিষ্ঠ হতে থাকলাম। আর একটা সুযোগ খুঁজছিলাম, কিভাবে পাওয়া যায়। আমার কিছু করার ছিল না। ছোট ভাইয়ের বায়না আমি কিছুতেই ফেলতে পারলাম না। তাকে নিজের হাতে ভাত খাইয়ে দিলাম। রাতে পড়া শেষ করে আবার রুমে গিয়ে শুয়ে পড়লাম। আপা বলল, অনিক, তুই এখন থেকে তোর নিজের ঘরে ঘুমাবি, তোর রুমে যা অনিক। আমি বললাম, কেন আপা, আমাকে কেন এইভাবে তাড়িয়ে দিচ্ছ? আমি তোমার রুমে ঘুমাব। বুঝেছি, এখন তুমি আগের মতো আমাকে গল্প শোনাও না, তোমার রুমে থাকতে দাও না। এটার কারণ এখন আমি তোমার বোঝা হয়ে গেছি। আজ না ভাই, তুই আমার কাছে কোনোদিনই বোঝা হবি না। তুই বুঝিস না কেন, তুই এখন বড় হয়েছিস। আমি কিছু বুঝি না। আমি এখানে থাকব না, আমার একা একা ঘুমাতে ভয় পাই। আপু তখন বলল, তোরে আমি বুঝতে পারলাম না, ঠিক আছে, তাহলে চুপচাপ ঘুমাবি। আমি মনে মনে ভাবলাম, ও হয়তো ছোটবেলা থেকে আমার আদরে বড় হয়েছে, তো তাই এখন আর আমাকে ছাড়া থাকতে চায় না। কিন্তু আমার এই ধারণা সম্পূর্ণ ভুল ছিল। আমার ভাই যে দিন দিন এত দুষ্টু হয়ে যাবে তা আমি ভাবতেই পারিনি। আমি একদিন অনিককে দেখলাম স্কুলে একটা মেয়ের সাথে গল্প করছে। আমি ভাবলাম এই বয়সে ভাইটা মেয়েদেরকে নিয়ে গল্প করে। অনিক যখন বাড়িতে ফিরল আমি তাকে জিজ্ঞেস করলাম, তুই মেয়েদের সাথে গল্প করিস কেন? সে বলল, আপা আমি একটা ইংরেজি ট্রান্সলেশন বুঝি নাই, আর তাই আমার বান্ধবীদের কাছ থেকে ট্রান্সলেশনটা বুঝে নিলাম। অনিক আমার সাথে কথাটা মিথ্যা বলেছে। আমি আজ তাকে বললাম, অনিক, আজ থেকে আমার রুমে তোর থাকা বন্ধ, কারণ আমি ইদানিং দেখছি তুই কেমন জানি হয়ে গেছিস। তোর চোখ ভালো না, আমার রুমে থাকতে পারবি না। তখন সে আমার সাথে রাগ দেখিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, আমি তোমার রুমে আর থাকব না আমি। কিন্তু অনিক তা মুখে রাগ দেখিয়ে বলেছিল, আর রাতে সে আমি শোয়ার আগে খাটের তলায় লুকিয়ে পড়ল। এটা আমি কিছুতেই জানতাম না। আমি অনিককে খুঁজতে থাকলাম, অনিক তুই কই গেলি? অনিকের রুমে গিয়ে দেখলাম অনিক নেই। অনিক তো আমার ঘরের খাটের নিচে শুয়ে রইল, তা আমি দেখিনি। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা অনিক কোথায়? মা বলল, অনিক তো আজ বলে গেল তোর ফুফুর বাড়িতে যাবে, আজ আসবে না। আমি মনে করলাম অনিক কি আমার সাথে রাগ করে চলে গেল। কিন্তু বন্ধুরা, অনিক যায়নি। অনিক আমার রুমে খাটের নিচে শুয়ে আছে। কেন শুয়ে রইল তা জানতে পারবেন এবং আমার সাথে কি করতে চায়। মার কথা শুনে আমি ভাবলাম হয়তো অনিক তার ফুফুর বাসায় চলে গেছে, আর তাই আমিও নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম। আমি যখন ঘুমিয়ে পড়লাম তখন অনিক খাটের তল থেকে আস্তে আস্তে আমার কাছে বসল। অনিক দেখল আমি ঘুমে বিভোর হয়ে রয়েছি। অনিক তখন আস্তে আস্তে আমার কাছে বসল, তারপর আমার পাশে শুয়ে পড়ল। ঠিক তখনই সুকেশের উপর থেকে বিড়াল লাফ দিয়ে টেবিলে পড়তে একটা শব্দ হলো। শব্দটা শুনে আমি লাফ দিয়ে উঠলাম এবং ভয় পেয়ে যায়। তখন দেখলাম আনিক আমার কাছে শোয়া অবস্থায়। অনিক ঘুমের ভান করে শুয়ে রইল।
আমি তখন অনিককে আমি বললাম, এই অনিক, তুই আমার রুমে কি করে এলি? আমি তো দরজা লক করে ঘুমিয়েছিলাম। তাহলে তুই এখানে কি করে আসলি? আমার তো মাথায় কাজ করছে না। অনিকের উদ্দেশ্যটা কি আমি তা খুঁজে বের করার জন্য আমি অনিককে বললাম, তুই আমার রুমে কি করে আসলি? সে তখন বলল, আপা তুমি যখন বলেছিলে আজ থেকে আর আমাকে তোমার রুমে থাকতে দেবে না, তখন আমি বুদ্ধি করে তোমার খাটের নিচে আগে থেকেই শুয়েছিলাম। কারণ তোমার রুম আমার জাদু করে ফেলেছে। তোমার এই রুমটা ছাড়া আমার ঘুম আসে না। এই সব খারাপ কথা রেখে যা, ঘুমাতে যা তোর রুমে। আমি বললাম, ঠিক আছে। আমার আপার প্রতি এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হল। আমি মনে মনে আপাকে চাই। পরের দিন আমি ভাবলাম, আজ আমার যে করে হোক আপার রুমে থাকতেই হবে, আর আমার হিসাবটা সেরে নিতে হবে। আমি আজ সন্ধ্যা হতেই আবার রুমে আগে থেকেই আলমারির পিছনে লুকিয়ে পড়লাম। কারণ এখন আর আপা আমাকে তার রুমে থাকতে দেয় না। আপা বলে আমি নাকি বড় হয়ে গেছে তাই। আপা তখন খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে ঘুমাতে গেল। রাত যখন গভীর হয়ে আপা যখন ঘুমিয়ে পড়ল, আমি আলমারির পিছন থেকে আস্তে করে বেরিয়ে আসলাম। আমি আস্তে আস্তে আপুর খাটে গিয়ে শুয়ে পড়লাম। আপু তখন গভীর ঘুমে ঘুমোচ্ছে। এর মধ্যেই হঠাৎ আমি লক্ষ্য করলাম রুমে জানালা দিয়ে একটি ছেলে মেশিন হাতে নিয়ে জানালাটা এক ধাক্কায় ভেঙে দিল। তার হাত অনেক শক্তি ছিল। আমি তখন ঘুমের ভান করে শুয়েছিলাম আপুর পাশে। ছেলেটি এসে আপাকে আঘাত করবে, এই মুহূর্তে আমি তার মেশিনটা হাতে ধরে ফেলি। তখন ছেলেটি আমায় এক ধাক্কা দিল। আমি আপার উপরে পড়ে গেলাম। আপা তখন জেগে গেল। ছেলেটি আমাকে তুলে একটা মার দিয়ে দেওয়ালে ফেলে দিল। আমি তখন একটা পাথরের বল দিয়ে ছেলেটির মাথায় আঘাত করলাম। ছেলেটি তখন দৌড়ে পালিয়ে গেল। ছেলেটি আপার ক্ষতি করতে ইচ্ছে ছিল, কিন্তু ভাই হিসেবে আমি আপনাকে ছেলেটির হাত থেকে রক্ষা করলাম। আমি মাথায় একটু আঘাত পেলাম। আপা তখন বলল, এটা কেমন করে হলো? আর তুই আজও আমার রুমে? আপা তুমি আমাকে অযথা সন্দেহ করছো। আমি তোমার ঘরে কেন থাকতে যাইতাম জানো? তোমাকে পাহারা দেওয়ার জন্য। আর তুমি আমাকে ভুল বুঝতে শুরু করছো। কিন্তু আমি জানতাম তোমার উপর এমন হামলা হবে, আর তাই তোমাকে রক্ষা করতে আমি এরকম করি। তুমি জায়গা না দেওয়া সত্ত্বেও আমি লুকিয়ে তোমার রুমে থাকতাম। তার একটাই কারণ, আমি তোমার ক্ষতি হতে দেব না। তোমার যদি আজ কিছু একটা হয়ে যেত তাহলে আমিও এই পৃথিবী ছেড়ে চলে যেতাম। কারণ মায়ের আদর দিয়ে তুমি আমাকে বড় করে তুলেছে। আমি তোমাকে ছাড়া কেমন করে থাকি? আপা তখন আমাকে ধরে কান্না শুরু করল আর বলাতে থাকে, তুই আমাকে এত ভালোবাসিস, আজ তোর নিজের জীবন বাজি রেখে তোর বোনকে বাঁচাইলি। আমি হাউমাউ করে কান্না করে বললাম, আপা আমি তো ওকে কিছুতেই হারাতে দেব না। যেদিন ওই ছেলেটি আমাকে হুমকি দিয়ে বলেছিল তোর বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, আর তাই তোর বোন আমাকে মার দিচ্ছে, এর প্রতিশোধ আমি তোর বাড়িতে গিয়ে নেব। আর তখন থেকেই আমি তোমার রুমে থাকতে চেয়েছি। কারণ আমি জানতাম এই ছেলেটি যে কোনো সময় রুমে এসে তোমার ক্ষতি করতে পারে। আর তাই তোমাকে পাহারা দেওয়ার জন্যই আমি তোমার রুমে তোমার বিনা অনুমতিতে থাকতে চেয়েছি। ওরা যে কোনো সময়ে তোমার রুমে এসে তোমার ক্ষতি করতে পারে। আর তাই তোমাকে পাহারা দেওয়ার জন্যই আমি তোমার রুমে তোমার বিনা অনুমতিতে থাকতে চেয়েছি। আপা গর্ব করে বলল, প্রতিটা ঘরে ঘরে যেন তোর মতো ভাইজের জন্ম হয়। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।